খুব তো গায়ের জোর দেখাইলাস গঙ্গারানী, এখন লও তোমার বাড়ি দিয়া আহি। গঙ্গাবুড়ি হাতের লাঠিটা বসুন্ধরার পানে ছুঁড়ে মারল। হাঁপাতে হাঁপাতে বলল, আমার ধারে কাছারে আইবি না কমিন। সৃজন এই সুযোগ ছাড়তে মোটেও রাজি নয়। এগিয়ে গঙ্গাবুড়ির লাঠিটা বসুন্ধরার সামনে থেকে তুলে তার হাতে দিয়ে বলল, কি হয়েছে ঠাকুমা? এই মেয়ে কি করেছে? গঙ্গাবুড়ি মাথা উঁচিয়ে চোখ পিটপিট করে চেয়ে থাকলো সৃজনের দিকে। এর মধ্যে তাপস সরকার বললেন, কেমন আছেন কাকি? গঙ্গাবুড়ি বিরক্তি প্রকাশ করলো মুখভঙ্গিতে, কোনো মতে বলল, ভালো ভালো। পরবর্তীতে তাপস সরকারকে ফিরে জিজ্ঞেস করলেন না তিনি কে কিংবা কেমন আছে। উঠতে লাগলেন লাথি ভর করে। সৃজন পুনরায় বলল, এই মেয়ে কি চুরি করেছে ঠাকুমা? আমায় বলুন, আমি শিক্ষা দিচ্ছি এই মেয়েকে। গঙ্গাপুরী খেকিয়ে উঠে লাঠি বসালো সৃজনের বাহুতে। সৃজন যেন বিস্ময়ের চরম পর্যায়ে। তৎক্ষণাৎ খিলখিলিয়ে হেসে উঠল বসুন্ধরা। তাপস সরকার ছেলেকে চুপ করতে বলে গঙ্গাবুড়িকে বললেন, আপনি যান কাকি, ছোট মানুষ তো তাই বোঝেনি। বসুন্ধরাকে গাল দিতে দিতে নিজে নিজেই উঠে দাঁড়ালেন তিনি। বাড়ির পথ ধরে হাঁটতে লাগলেন একা একা কথা বলতে বলতে। বসুন্ধরা দাঁড়িয়ে রইল যতক্ষণ না বাড়ি ঢুকলেন তিনি। বাড়ি ঢুকতেই বসুন্ধরা সৃজনদের পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়ালো। থামলো তাপস সরকারের ডাকে। তোমার নাম কি? বসুন্ধরা। বাহ, সুন্দর নাম তো তোমার। বিনা বৌদির ভাতিজি না? বসুন্ধরা সৃজনের দিকে এক পলক তাকিয়ে তাপস সরকারকে মুচকি হেসে বলল, আপনি সৃজা দিদির বাবা? আমি চিনি আপনারে। বেশ খুশি হয়ে জবাব দিল বসুন্ধরা। তিনি আগ বাড়িয়ে কথা বলায় বেশ আনন্দ লাগছে। টুকটাক কথা বলতে বলতে শাড়ির আঁচলের টোপলা খুলে 4টে আম বাড়িয়ে দিল তাপস সরকারের দিকে। বলল, চুরি করা আম খাবেন? তাপস সরকার বেশ আগ্রহ দেখিয়ে দুহাত পেতে নিল আমগুলো। বসুন্ধরাকে বলল, আরে নেব না মানে? নিজেই চুরি করে আম খাওয়ার বয়স নেই তো কি হয়েছে? ছেলেমেয়েরা চুরি করে দিলে খেতে তো আর দোষ নেই। বলেই হেসে উঠলেন তাপস সরকার। সৃজন তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করে ফিসফিসিয়ে বলল, বাবা, এই চুরি করা আমগুলো তুমি খাবে? সিরিয়াসলি? শুধু আমি না, তুইও খাবি, আর অনিতা আর সৃজনীও খাবে। সিরিয়াসলি। কি? ওই মেয়ের দিয়ে আম আমি জীবনেও খাবো না। না খেলে চেয়ে চেয়ে দেখ আমার খাওয়া। বলেই একটা আম দাঁত দিয়ে খানিক ছিঁড়ে চুষতে লাগলেন তিনি। বাবা ছেলের ফিসফিসানি দেখে বসুন্ধরা ঠিকই বুঝলো সৃজন তার নামেই কিছু বলেছে। তাই শয়তানি করে বলল, আপনার ছেলেরে মনে হয় কিমরিতে ধরছে, তাই অমন মোড়ামুড়ি করে। আনারসের আগ পাতা খাওয়াইয়া দিয়েন, ঠিক হইয়া যাইব। দুধ আর আনারস খাওয়াইতে পারলে বেশি ভালো হইতো। শেষ কথাটা বিড়বিড়িয়ে বলল বসুন্ধরা, যা শুনতে পায়নি বাবা ছেলে কেউ। তবে যতটুকু শুনেছে তাতেই চেতে গেল সৃজন। গলা চেরিয়ে বলল, দেবো এক চর, বেয়াদব মেয়ে কোথাকার। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? আর ওটাকে ক্রিমি বলে, কিমরি না। ওইটাই। আমার লগে নাই তো তাই নাম জানি না, আপনার লগে তো আছে তাই চেনা পরিচয় ভালো আর নামও ভালো মতো জানেন। এক লগে সুখে থাকেন, ভালো থাকেন। তাপস সরকার খুব কষ্টে হাসি থামালেন। পরিবেশ আরও গুরুতর হওয়ার পূর্বেই সৃজনকে থামিয়ে বললেন, বসু মজা করছে সৃজন, রাখছিস কেন? তুমি চেনো না এই মেয়েকে, শয়তান মেয়ে একটা। এর ঘাটে ঘাটে শয়তানি বুদ্ধি। বসুন্ধরা মুচকি হেসে তাপস সরকারকে বলল, কাকা, আপনার ছেলের মুখে কি হয়েছে জানেন? এই যে দাগগুলো, এগুলো কে করছে? সৃজন বুঝলো বসুন্ধরার চাল। এবার মান সম্মান নিয়ে টানাটানি করবে এই মেয়ে বাবার আগে, তাই নিজেই বলে উঠল, শয়তান এক বেয়াদব মুরগি খামচি মেরেছে। সম্ভবত মুরগিটা পাগল ছিল, নয়তো ছিল কোনো ভূত প্রেতাদি। রক্ত চুষে খায়নি এই বেশি। আর বাবা, আমরা বেরিয়েছিলাম কেন আর করছিটা কি? বাড়িতে অনেক কাজ, জলদি ফিরতে হবে, চলো তো। মনে মনে বলল, জাস্ট একটা বার একলা পাই, সব কড়াই গন্ডায় হিসেব তুলে শোধ করব। বাপ ছেলে বাড়ি ফিরে সকালের জলখাবার সেরে নেমে পড়ল বিয়ের কাজে। বিয়েতে গ্রামের কাকে কাকে আমন্ত্রণ জানানো হবে তার তালিকা করতে বসলো একসাথে। সঙ্গ দিল অনিতা। তালিকা হয়ে গেলে বাপ ছেলে বেরিয়ে গেল বিয়ের কার্ড হাতে। অনিতা বসলো সৃজনের মাথায় তেল দেবে বলে। বিয়েতে লোকসংখ্যা খুব বেশি না হলেও মন্দ নয়, মোটামুটি আশেপাশে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আর পাশের গ্রাম থেকে থাকবে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। হঠাৎ বসুন্ধরা এলো উঠানে। সৃজনীর সামনে গোটা ছয়েক আম রেখে বলল,
সৃজা দিদি, তোমার আর কাকের জন্য গঙ্গাবুড়ির গাছের আম হ্যাপি টেস্ট। সৃজনী একটা আম হাতে তুলে বলল, বাবাকেও দিয়েছিলে আম, তাই না? আমাকে আর মাকে দিয়েছিল দুটো। তোর যা প্রশংসা করলো না বাবা, তোর আর গঙ্গাপুরীর কাণ্ড কারখানা শুনে সারা সকাল হাসলাম আমরা। ও মা, কাকা নিজে খায় নাই? তাইলে এন থেকে কাকারেও দিও, আমি কাইল আরও আম দিয়া যাবনে। তার মানে কাল আবারও ওই বুড়ির কেলানি খেতে যাবি? সৃজনীর কথায় হেসে উঠল বসুন্ধরা, চঞ্চল গলায় বলল, সে তো সারা বছর খাই। আচ্ছা আমি যাই, বড় মা রেগে যাবে দেরি করলে। আগে ভাগে সেজে থাকতে বলছে আমারে। অনিতা থামিয়ে বলল, দাঁড়া, চল আমিও যাব। আমাকে আর তোর জেঠুকেও যেতে বলেছে বিনা। অতিথি এলে সে যাবে না হয়, আমি আগে আগে গিয়ে একটু হাতে হাতে এগিয়ে দিই। বসুন্ধরা বলল, জেঠু না কাকা, তোমাকে না আমি কাকি বলি। তোর যা বললে ভালো লাগে বলিস, হলো তো সেই একই। আচ্ছা জেঠু বলবো। অনিতা সৃজনীকে নিয়ে চলল বসুন্ধরার সঙ্গে। বিনা অনিতার সৃজনীকে আগেই আসতে দেখে খুশি হলো বেশ। অনিতা কাজে হাত দিতে গেলে অস্বস্তি বোধ করলো বিনা। তাদের নিজেদের তুলনায় বেশ অবস্থাপন্ন মানুষ তাপস সরকার, তার ওপর থাকে শহরে। তার বউ কিনা লাকড়ির চুলার সামনে বসে পড়ল নিজের হাতে রাঁধবে বলে। সৃজনী বলল সে সাজিয়ে দেবে বসুন্ধরাকে। দুজনে ঘরে গেলে বিনা সাজগোজের প্রয়োজনীয় বস্তু সব এগিয়ে দিয়ে অনিতার সঙ্গে হাত মেলালো কাজে। সৃজনী বেশ আগ্রহ নিয়ে সাজাতে লাগলো বসুন্ধরাকে। লাল রঙের একটা সুতি শাড়ির ভাঁজ খুলে পরাতে লাগলো দক্ষ হাতে। বসু, একটা সত্যি কথা বলতো, তুই সত্যি বিয়েতে রাজি? তাও আবার এই বয়সে? পড়াশুনো করতে চাস না? শাড়ির কুচি দিতে দিতে কথাটা বলল সৃজনী। বসুন্ধরা মুচকি হেসে বলল, সত্যি কথা কমো, আমার বিয়া নিয়ে কোনো অমত নাই। আমি আরও চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়াটা হয়ে যাক। জেঠুর ঘাড়ে নিজের বোঝা মনে হয় আমার। বড় মা সবসময় ভয়ে ভয়ে থাকে, কখন কলঙ্ক মাখি গায়ে, কখন ক্যাড়া কি কইরা বহে। কিন্তু 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 পাত্র আমার পছন্দ না হলে আমি বিয়ে করব না। সৃজনী মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে বিস্ময়কর প্রতিক্রিয়া জানালো। হেসে বলল, বাব্বা, পছন্দের পাত্র? তা আছে নাকি কেউ? কি কও না সৃজা দিদি, বড় মা জেঠুর মান সম্মান যায় এমন কাম আমি কখনো করবো না। থাক ভাই, সিরিয়াস হোস না। আচ্ছা, আমি শুনলাম ছেলের বাড়ি নাকি রাজি, শুধু পাত্রের তোকে পছন্দ হলে আজই আংটি পরিয়ে বিয়ের ডেট ঠিক করে যাবে। কিন্তু তোর যদি পাত্র পছন্দ না হয়? জানি না। গোমরা মুখে বলল বসুন্ধরা। সৃজনী বলল, আচ্ছা, কেমন ছেলে তোর পছন্দ? শুনবা, শুনে হাসবা না তো? হাসবো কেন, হাসবো না, বল। যে ছেলে জীবনে প্রেম করে নাই, যার জীবনে আমি অমুক প্রথম নারী, আমার তারে চাই। ব্যাস, আর কিছু চাই না। চাই তো অনেক অনেক ভালোবাসা চাই, কিন্তু সেটা পরের কথা। এইটুকু পাইলে ভালোবাসা ঠিক পাইয়া যাবো। বলতে বলতেই লজ্জায় মুখ ঢেকে ফেলল বসুন্ধরা। সৃজনী হুট করেই চিল্লিয়ে উঠে বসুন্ধরা হাত সরালো টেনে। বলল, আরে আরে, করিস কি? মেকআপ নষ্ট হয়ে গেল তো। বসুন্ধরা জিভ কেটে হাত জোড়া পেছনে নিয়ে বসে রইল চুপচাপ। সৃজনী হেসে উঠল বসুন্ধরার কাণ্ডে। অতঃপর সাজ পরিপূর্ণ করতে উঠে পড়ে লাগলো। চুলগুন একটু সাইডা দেও দেহিমা। বসুন্ধরাকে দেখতে আসা ছেলের মা চুল খুলে দিতে বললে বসুন্ধরা অকপটে বলে বসল, চুলে গরম লাগে। উপস্থিত সকলের মাঝে সবার আগে অট্টহাসিতে হেসে পড়লেন তাপস সরকার। তাকে অনুসরণ করে বাকিরাও হেসে ফেলল। বিনা রইল অসহায় মুখে। পাত্রের ঠোঁটের কোণে হাসি যেন সরছেই না। সেও হাসল বসুন্ধরার কথায়। বসুন্ধরার থেকেও চোখ সরাচ্ছে না এক মুহূর্তের জন্য। বিনা দূর থেকে চোখ রঙানি দিয়ে এগিয়ে এসে চুল খুলে দিল বসুন্ধরার। কোমর ছড়ানো কিঞ্চিত কোকড়া চুলগুলো অবাধ্য শিশুর ন্যায় গড়িয়ে পড়ল পিঠ জুড়ে। বসুন্ধরা অবলা মুখে বসে রইল নতমস্তকে। আরও কিছুক্ষণ প্রশ্নোত্তর পর্ব চলার পর পাত্রপাত্রীর আলাদা সাক্ষাৎ নিয়ে কথা তুলল পাত্রের বোন। বিনা খানিক থমকে গেল। মনে পড়ল দুদিন আগের ঘটনা। চোখের সামনে ভেসে উঠল বসুন্ধরার অসহায় প্রতিচ্ছবি। মৃদু হেসে সম্মতি দিল ঠিক, তবে বলল সৃজনীও থাকবে সাথে। সৃজনী বসুন্ধরাকে সাথে নিয়ে পাত্রের সঙ্গে গেল বসুন্ধরার ঘরে। বসুন্ধরাকে বলল, আমি দরজার বাইরে দাঁড়াই, তুই কথা বল। বসুন্ধরা মাথা ঝাঁকিয়ে না করছে দেখে পাত্র আগ বাড়িয়ে বলল, দিদি, আপনি তাকেন না,
আমার কোনো সমস্যা নাই। বলেই একগাল হাসল। সৃজনী তবুও দাঁড়িয়ে রইল বাইরে গিয়ে। বাইরে যেতেই পাত্র মনোযোগ দিল বসুন্ধরার পানে। বসুন্ধরা মাথা নত করে দাঁড়িয়ে আছে দেখে গলা খেকিয়ে দৃষ্টি আকর্ষণ করলো। ভাবলো লজ্জা পেয়ে ঝুঁকে আছে হয়তো, কিন্তু বসুন্ধরা আচমকা মাথা উঁচু করে এমনভাবে চোখ বড় করে তাকালো, ছেলেটা কিঞ্চিত ভয়ই পেল হয়তো। লজ্জার ছিটে ফোটাও খুঁজে পেল না বসুন্ধরার চোখে মুখে। খালি চাইয়াই থাকবো না, কিছু জিগাইবো? বসুন্ধরার বিড়বিড়িয়ে বলা কথা ঠিকই শুনল প্রণব। হেসে উঠল প্রাণচঞ্চল হাসি, মাথা নেড়ে বলল, কিচ্ছু জিগানোর নাই, আমার খালি আপনারে পাইলেই চলবো। বসুন্ধরা ভ্রু কুঞ্চিত হলো। ঠিক লাগলো না ছেলের হাবভাব। পিছিয়ে কিঞ্চিত দূরত্ব তৈরি করে বলল, পাত্রী দেখতে আইছেন, পাত্রীরে কিছু জিগানোর নাই? না, কারণ পাত্রীরে আমি 6 মাস ধইরা আসিনি। তার পিড়িতে উন্মাদ হইয়া ভালো চাকরির আশায় বইয়া না থেকে গার্মেন্টসে চাকরি নিছি, একমাত্র তারে বিয়া করার আশায়। মানে? 6 মাস আগে জয়না দিদির ননদের বিয়ে গেছিলেন না, সেইখানে দেখছিলাম আপনারে। আপনার চঞ্চলতা আমারে বশ করেছে সেই দিনই। বসুন্ধরার কাছে ছেলেটার কথাগুলো নাটকীয় আর মেকি লাগলো। মিশ্র অভিব্যক্তি দিয়ে জিজ্ঞেস করলো, আমার যদি আরো আগে বিয়া হয়ে যাইতো? প্রণব বুকে দুহাত গুজে বলল, হইছে কি, আমি হইতে দিলে না হইতো। বসুন্ধরার রাগ লাগলো হেয়ালি কথা শুনে। যা বুঝতে পারছে তা পরিষ্কার বাক্যে শোনার আগ্রহ হচ্ছে লোকটার নিজে মুখ থেকেই। কপট রাগ দেখিয়ে বলল, যাই রাখাসেন, আপনারে আমি ভালোবাসি। ধক করে উঠল বসুন্ধরার বুকের ভেতর। এই প্রথম কেউ সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ভালোবাসি বলল। এর আগে দু একটা প্রেমপত্র পেয়েছে স্কুলে, বান্ধবীদের কাছে শুনেছে দু একজনের পছন্দের কথা, তবে এভাবে কেউ সামনে এসে চোখে চোখ রেখে কথা বলেনি। তাই গুটিয়ে গেল খানিক, অস্বস্তিতে পড়ল। কোথাও যেন মিলিয়ে গেল চঞ্চলতা। সেই চঞ্চল পরিটা এত লাজুক, জানা আসিল না তো। বসুন্ধরা তৎক্ষণাৎ জড়তা কাটিয়ে কঠিন করলো মুখভঙ্গি, বলল, জীবনে কয়টা প্রেম করছেন? প্রণব মাথা চুলকে বলল, একটাও না। নরম হলো বসুন্ধরার মুখভঙ্গি। কিছু একটা ভেবে পুনরায় কঠিন চাহনিতে বলল, বুইরা একখান দামরা কোলা এত বছরেও কাউরে মনে ধরলো না? ঘুইরা ফিরা আমার মতো উড়নচণ্ডী মনে ধরলো? এটা কি বিশ্বাসযোগ্য কথা? বিনার মনটা বড্ড চঞ্চল হয়ে আছে। ব্যবসা গরমে গায়ের ঘাম বেয়ে যেন চিন্তাগুলো পিছলে যাবার ফোন দিয়ে আসছে, কিন্তু পারছে না, কোনো পিছু টানে। অধিক উত্তেজনায় আর টিকতে না পেরে অতিথিদের রেখে পাশের ঘরে ছুটল। সৃজনীকে বসুন্ধরার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কলিজায় মোচড় দিয়ে উঠল। এগিয়ে গেল ত্রস্ত পায়ে। ভেতরে ভেতরে রাগের ফোয়ারা ছুটল তীব্র গতিতে। সৃজনী বড্ড আদুরে সদস্য তার পরিবারের, তা জানা বিনার। চোখ পাকিয়ে সামান্য নীরবতাও সে মেনে নিতে পারবে কিনা সন্দেহ। গ্রামের অন্য কোনো মেয়ে হলে আজ ঠাঁটি এক চর বসাতে দুবার ভাবত না বিনা। পাঠালো বসুন্ধরার সাথে সাথে থাকতে, আর সে কিনা দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। ভেতরে যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে তার দায় কি এই মেয়ে নেবে? সৃজনী বিনাকে আসতে দেখে হাতের ইশারায় থামতে বলে নিজেও এগিয়ে এলো। টেনে খানিক দূরে এনে খুশিতে আনচান করতে করতে বলল, আরে ওদিকে যেও না কাকি, ওরা কথা বলছে। বিনা সৃজনীর হাত ছাড়িয়ে চঞ্চল গলায় বলল, বিয়া এখনো ঠিক হয় নাই, এতক্ষণ পরপুরুষের লগে একলা ঘরে কথা কমানোর দরকার নাই। বসুরে তুমি নিয়াও, নয় আমি যাইতেছি। আগে শোনো তো, এই ছেলে নাকি বসুকে আগে থেকেই পছন্দ করে, ভালোবাসে বসুকে। কি সুন্দর করে বুক ফুলিয়ে অপকটে বলল ভালোবাসার কথা। বসু আমাকে আজ বলেছে তো ওর এমন ছেলেই পছন্দ। কথা বলুক না, আর একটু বোঝাপড়াটা স্ট্রং হবে। বিনার তপ্ত হৃদয়ের জ্বলুনি খানিক কমার বদলে বেড়ে গেল, নির্দিষ্ট কোনো ছাড়াই। কড়া সুরে বলল, বসুরে নিয়াও শ্রীজা এখনই। সৃজনীর একটু খারাপ লাগলো কড়া কণ্ঠের তোপে পড়ে। তা বুঝতে পেরে বিনা সৃজনীর মাথায় হাত রেখে বলল, গ্রামের ব্যাপার স্যাপার বুঝমা না মা, নেহাও বসুরে আমি যাইতেছি। সৃজনী নিজেকে স্থির দেখাতে মুচকি হেসে সায় জানায়। বসুন্ধরার ঘরের দিকে গেল বসুন্ধরাকে আনতে। দরজার সামনে দাঁড়াতেই শুনতে পেল প্রণবের কণ্ঠ, আমি যদি প্রেম করতাম তাইলে প্রেমিকা সাইরা তোমার জন্য পাগল হইতাম না। তোমার কথা জয়না দিদি সব জানে, বিয়ার পর তার থেকে সব যাই না নিও। বসুন্ধরা মনে মনে বলল, স্যারা দেহি মনে মনে বিয়ার আসরে বইয়া পড়ছে। এর মধ্যেই সৃজনী কড়া নাড়ল দরজায়। বসুন্ধরার আগে প্রণব বলে উঠল, ভিতরে আহেন দিদি।
সৃজন একা বাড়িতে বসে আছে প্রায় 2 ঘন্টা হলো। ফাঁকা বাড়িতে খালি খালি লাগছে। সৃজনী বলেছিল বসুদের বাড়িতে যেতে, অনিতাও বলেছিল একা থাকবে বলে, কিন্তু সৃজনই মানা করে দিয়েছিল। এই মেয়েকে দেখলেই তার হাত পা নিষ্পিস করে, কানের গোড়ায় দুটো বসিয়ে দেওয়ার প্রবল বাসনায়, তাই যতটা সম্ভব দূরে থাকা যাক। তবে একদিন একলা পেলে মোটেও ছাড়বে না সুযোগ, সুদে আসলে সব হিসেব তুলবে। ভাবলো একটু শহর থেকে ঘুরে আসবে। সৃজনীর জন্য পুতুলও আনতে হবে। তৈরি হয়ে বেরোতে গিয়ে চাবি খুঁজে পেল না। বাবাকে ফোন দিয়ে জানতে পারলো চাবি তার কাছে রয়ে গেছে। ও বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হলো চাবি আনতে। বাড়িতে ঢুকতেই 8-10 জন অতিথির সম্মুখীন হলো। সবাই দুয়ারে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে। ভেতরের ঘরে গিয়ে দেখা পেল বাবার। বীণা আর স্বপন দাসের সঙ্গে কথা বলছেন তিনি। সৃজন এগিয়ে গেলে অনিতা এসে দাঁড়ালো পাশে। সৃজন গাড়ির চাবি চাইলে অনিতা বলল, একটু বস, এখানে একটু ঝামেলা চলছে। কিছুক্ষণ বসে থেকে পরিস্থিতি বোধগম্য হলো সৃজনের। যা বুঝলো তা হলো ছেলে ভীষণ পছন্দ করেছে বসুন্ধরাকে, তাই আজই আশীর্বাদ সেরে বিয়েও 1 সপ্তাহের মধ্যেই ঘটাতে চাইছে। কিন্তু পাত্রের মায়ের সম্ভবত খুব একটা পছন্দ হয়নি বসুন্ধরাকে, তাই বিয়েতে নাকচ করায় তাদের নিজেদের মধ্যেই ঝামেলার সৃষ্টি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখলো ছেলে তার মাকে রাজি করিয়ে আশীর্বাদের জন্য তোড়জোড় শুরু করলো। পাত্রের পরিবার আগে থেকেই মোটামুটি পরিচিত ছিল বিধায় স্বপন দাসও হাসি মুখে আশীর্বাদের কার্যক্রম শুরু করলেন। এদিকে বীণার মন খুঁতখুঁতে রয়ে গেল। সুযোগের অভাবে স্বামীর বিরুদ্ধে যেতে পারল না। এত জলদি সব ঘটে যাচ্ছে যা পছন্দ হচ্ছে না তার। বীণার কাছে অতি ভক্তি চোরের লক্ষণ। বিয়ে নিয়ে এত পাগলামি করা ছেলে তার মনে ধরেনি, কিন্তু স্বামীর বিরুদ্ধে গিয়ে অমত প্রকাশ করতে গেলে পর্যাপ্ত কারণ দর্শাতে হবে, তাই আর বলা হলো না কিছু। সৃজন যেন ভুলেই গেছে কেন এসেছিল এখানে। চোখের সামনে পারিবারিক কাহিনীগুলো বেশ মনোযোগ দিয়ে দেখছে। মনে মনে কতবার যে প্রণবকে ছ্যাচরা বলে সম্বোধন করছে তার ইয়ত্তা নেই। 8 ঘন্টার মধ্যেই আশীর্বাদ সম্পূর্ণ হলো বসুন্ধরা আর প্রণবের। বসুন্ধরাকে দেখে খুশি অখুশির পাল্লা মাপতে পারল না সৃজন। মেয়েটা চুপচাপ আছে। পরিস্থিতির প্রয়োজনে হাসছিল, অপ্রয়োজনে মিষ্টির দিকে লোভী চোখে তাকিয়েছিল। সৃজনের মনে হলো সম্ভবত সবাই চামচ দিয়ে কেটে কেটে মুখে মিষ্টি দিচ্ছিল বলে হয়তো মুখ আর মন কোনোটাই ভরছিল না বসুন্ধরার। সৃজনের ইচ্ছে করলো আস্ত মিষ্টি বসুন্ধরার মুখের ওপর একের পর এক ঢুকিয়ে দিতে। হঠাৎ একজন আশীর্বাদের মিষ্টি নিয়ে এসে সৃজনকে বলল, বাবা আতপাতো। সৃজন মাথা নাড়ল। লাগবে না আন্টি। উনি বললেন, অন্যের বিয়ার মিষ্টি খাইলে নিজের বিয়ার ফুল তাড়াতাড়ি ফোটে, লও দেহি আতপাতো। সৃজন বেয়াক্কেল বনে গেল মহিলার লজিক শুনে। ওখান থেকে সরে গেল, তবু মিষ্টি নিল না। ওভাবে মিষ্টি নিয়ে হাতে করে খাওয়া যায় নাকি? মুখে তো লাগবেই, হাত বেয়ে টপ টপ করে ঝোল পড়বে কোনোই অবধি। দূর নাও বাবা। সৃজনের সামনে চকচকে এক নতুন স্টিলের বাটিতে দুটো সাদা আর কালো রঙের মিষ্টি বাড়িয়ে দিল বীণা। দূর থেকে সে লক্ষ্য করেছে মিষ্টি নিচ্ছে না সৃজন। হাতে না নেওয়ার কারণ আন্দাজ করে বাটি করে এনেছে দুটো মিষ্টি। বাটিটা এক হাত দিয়ে আরেক হাতে একটা চা চামচ এগিয়ে দিল। স্টিলের চামচটা ভীষণ পাতলা, খানিক বাঁকাও। সৃজন আর না করতে পারল না। প্রথম দিন এই মানুষটা খুবই যত্ন করছে, কথাও বলে খুব সুন্দর করে, কোনো অতিরঞ্জিত ব্যাপার স্যাপার নেই তার মধ্যে। মিষ্টি খেতে খেতে নজরে এলো ওপাশে দরজা দিয়ে উকি মারছে বসুন্ধরা। সৃজনের খাওয়া থেমে নিজের অজান্তেই সম্পূর্ণ মনোযোগ চলে গেল বসুন্ধরার গতিবিধি পর্যবেক্ষণে। নজরে এলো দরজার সামনে একটু কোণার দিকে একটা কাঠের চেয়ারের ওপর দুটো মিষ্টির প্যাকেট রাখা। সেই প্যাকেটের দিকে বসুন্ধরা সম্পূর্ণ মনোনিবেশ। এর মধ্যেই বসুন্ধরা অতি সাবধানী ভঙ্গিতে দরজার পেছন থেকে হাত বাড়ালো মিষ্টির প্যাকেটে। একটা মিষ্টি তুলেই মিইয়ে গেল দরজার পেছনে। থ হয়ে গেল সৃজন। চারপাশে চেয়ে দেখলো 2-1 বাদে কেউ নেই এই ঘরে। কেউ বারান্দায়, কেউ উঠোনে। একটা মেয়ে কতটা ভয়াবহ প্রকৃতির হলে নিজের আশীর্বাদের মিষ্টি নিজে চুরি করে খেতে পারে তা ভেবে সময় নষ্ট না করে টুপ করে দুটো ছবি তুলে ফেললো সৃজন। মোবাইল পকেটে রেখে অপেক্ষা করলো আরেকটা মিষ্টি নিতে পুনরায় হাত বাড়ায় কিনা। কয়েক সেকেন্ডের মধ্যেই বসুন্ধরাকে উকি মারতে দেখে মাথা বের করা অবস্থায় ভিডিও অন করে আরও দুটো ছবি তুললো কৌশলে। ছবি তুলতে তুলতে বিড়বিড়িয়ে বলল, পারফেক্ট চুন্নি লাগছে। ছবি তোলা শেষে ভিডিও অন করে রেখেই ফোনটা একটা চেয়ারে বসিয়ে মিষ্টির বাক্সটার কাছাকাছি দাঁড়ালো। বসুন্ধরা উকি ঝিকি বিগড়ে বেড়ে চুরি সুলভ পরিবেশ পেয়ে আবারও মিষ্টির জন্য হাত বাড়ালে খপ করে কবজি ধরে ফেলল সৃজন। ওদিকে বসুন্ধরার পরাণ যায় যায় অবস্থা।
বুকের ভেতর আশ্বিনের ঢাক বাজছে দুমদুমাদুম দিতাং দিতাং। বড় মা ধরল না তো হাতখানা, তাহলে জনমের মতো মিষ্টি কাজ খাওয়াবে। মনে মনে শক্তোক্তি করে ভয়ে ভয়ে হাত টান দিল। সৃজনীর পুরুষালী শক্তির কাছে বসুন্ধরার চিকন হাতের টান ধোপে টিকল না। তবে দু এক টানের পর অনুভব করলো হাতটা কোনো পুরুষ মানুষের। নিশ্চিত হতে উকি মারবে পুনরায়, তার আগেই সৃজনের রসিক কণ্ঠ শুনতে পেল।